সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী শওকত আলী খান। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সাক্ষাৎকারে আসলে আর্থিক খাত নিয়ে আজ আমরা আলোচনা করব, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। শওকত আলী খান, আপনাকে সাক্ষাৎকার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা ব্যাংকিং খাত নিয়ে আলাপ করব, সোনালী ব্যাংকের প্রসঙ্গও আসবে। আপনি প্রায় 9 মাস এই ব্যাংকের দায়িত্ব নিয়েছেন, একটু বলবেন যে এই সময় আসলে সোনালী ব্যাংক নিয়ে আপনার ব্যবসায়িক পরিকল্পনাটা কি দাঁড়িয়েছে? ব্যাংকিং সেক্টরে বড় ধরনের একটা কিন্তু চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা কিন্তু আমাদের মূল কাজ ছিল। তো তার মধ্যে এখানে আছে যে ধরেন আমাদের খেলাপি ঋণ, সেটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। খেলাপি ঋণগুলোকে আদায় করা, খেলাপি ঋণ যাতে না বাড়ে সেদিকে আমাদেরকে পদক্ষেপ নেওয়া। তো আমরা সেগুলো যথাযথভাবে আমরা পালন করার চেষ্টা করছি। এই খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে আমরা প্রচলিত যে কার্যক্রম আছে আইনগত দিকে, তার পাশাপাশি কিন্তু আমরা গ্রাহকদের সাথে আলোচনার মাধ্যমে আমরা খেলাপি ঋণকে কমে আনার চেষ্টা করছি। এটা একটা বড় একটা গেল। পাশাপাশি আমাদেরকে এই খেলাপি ঋণের আদায়ের পাশাপাশি আমাদেরকে বিনিয়োগের বৃদ্ধির দিকে আমাদেরকে নজর দেওয়ার একটা বিষয় ছিল। সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় পদক্ষেপগুলো আমরা নিয়েছি। আমরা ইতিমধ্যে আমাদের বিনিয়োগ কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে আমরা কতগুলো সেক্টরকে প্রাধান্য দিচ্ছি, তার মধ্যে এমএসএমই খাতে আমরা বিনিয়োগ বাড়ানোর জন্য নানাভাবে পদক্ষেপ নিয়েছি। আমরা বাৎসরিক টার্গেট দিয়েছি এবং সেটা আমরা টাইম টু টাইম সেটা মনিটরিং করছি। আশা করি খুব অল্প দিনের মধ্যেই এই ক্ষেত্রে একটা পজিটিভ একটা দিকে আমরা। আমি শুরুতে যেটি বলছিলাম যে ব্যাংকিং খাতে তো এখন আসলে সুশাসনে কেন্দ্রীয় ব্যাংকের বড় নজর রয়েছে। গভর্নর ডক্টর আহসানুল মনসুর দায়িত্ব নেওয়ার পরে তিনি ব্যাংকিং খাতে পুনর্গঠন এবং সুশাসনে বাড়তি মনোযোগ দিচ্ছেন। একটু বলবেন যে সোনালী ব্যাংকের সুশাসনের দিকে আপনার মনোযোগ কতটা? সুশাসন হলো একটা ব্যাংকের সাফল্যের সবচেয়ে প্রধান শর্ত কিন্তু সুশাসন। আর বাংলাদেশ ব্যাংক এই বিষয়টাকে এখন খুবই জোর দিয়ে দেখছে। সোনালী ব্যাংকের ক্ষেত্রে যদি আমি বলি, আসলে অন্য ব্যাংকের মতো কিন্তু সোনালী ব্যাংক না। সোনালী ব্যাংকের সুশাসনের যে সেটা কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে রয়ে গেছে। কারণ হলো আপনারা খেয়াল করবেন যে সোনালী ব্যাংকের উপর কিন্তু আমাদের দেশের গ্রাহকদের কিন্তু আস্থা রয়েছে। তার কারণ হলো এখানে সুশাসন কিন্তু আছে। সুশাসন এবং গ্রাহকের আস্থা এটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। আরেকটা জিনিস হলো যে সুশাসন ব্যবস্থা এটা প্রতিষ্ঠা করবে কে? এখানে কি শুধু ম্যানেজমেন্ট নাকি পরিচালনা পর্ষদ? আসলে কিন্তু উভয় দায়িত্ব আছে, তাই না? তো সেটা যদি যার যার দায়িত্ব যদি সে পালন করে, তাহলে কিন্তু প্রশাসন ব্যবস্থা কিন্তু প্রতিষ্ঠিত হয়। তা আমি মনে করি যে সোনালী ব্যাংকের ক্ষেত্রে আমাদের যে পরিচালনা পর্ষদ আছে, তারা কিন্তু তাদের যে দায়িত্ব সেটা কিন্তু খুবই সুচারুভাবে সুন্দরভাবে পালন করে। পাশাপাশি ম্যানেজমেন্টকে তারা প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে থাকে এবং যে কাজগুলো যেভাবে হওয়া উচিত সেইটা তারা কিন্তু মনিটর করে। আপনি বলছিলেন যে আপনারা বিনিয়োগে গুরুত্ব দিয়েছেন বেশ কিছু খাত। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি অন্তরায় বলা হয়। আসলে অনেক সময় বাস বিচার ছাড়া ঋণ দিয়ে আসলে ব্যাংকগুলোর সংকটে পড়ে। বিগত দিনগুলোতে আমরা তেমনটাই দেখেছি, যার কারণে কিন্তু আসলে সরকারি ব্যাংকগুলো খেলাপি ঋণ এখন যদি মোটা দাগে আমরা বলি 46% উপরে। তো আপনি বলছিলেন খেলাপি ঋণ আদায় আপনারা বাড়তি মনোযোগ দিয়েছেন, আসলে কি মনোযোগের কথা আপনি বোঝাতে চেয়েছেন? আসলে আমরা দেখি যে আসলে ঋণগুলো যখন দেওয়া হয়েছে, অনেকগুলো ঋণই তার মধ্যে যেগুলো নিয়ম মেনে দেওয়া হয়নি, অর্থাৎ গ্রাহক নির্বাচনটা সঠিক ছিল না, যে কারণে অনেকেই যারা ওই ব্যবসার ক্ষেত্রে তারা সফল হতে পারেনি। আর অনেকে আছে যে তারা নিয়ন্ত্রণ বহির্ভূত কারণেও কিন্তু তারা তাদের ব্যবসা লস করেছে। তো আমরা দেখি যে আসলে কারা নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে কারা বিজনেস করতে পারেনি, সেই ধরনের গ্রাহক যাদেরকে একটু সাপোর্ট দিলে তারা হয়তো পুরাতন ঋণগুলো, খেলাপি ঋণগুলো তারা ব্যাংকের সেই দায়টা পরিশোধ করতে পারে। পাশাপাশি তারা যদি নতুনভাবে উদ্যোগ নিয়ে ব্যবসা বাণিজ্য করতে চায়, সেটাও আমরা দেখছি। আচ্ছা, আপনি ব্যাংকের সুশাসনের প্রসঙ্গে যখন টানছিলেন, একটু ব্যাংকিং খাতে সুশাসন নিয়ে আমরা আলাপ করি। আমি যেটি শুরুতে বলছিলাম যে কেন্দ্রীয় ব্যাংক তো আসলে ব্যাংকিং খাতে সুশাসনে নানা পদক্ষেপ নিচ্ছে, এবং আমরা কিন্তু দেখেছি যে গত 1 বছরে বাংলাদেশের যে বিগত সময় আমরা যে ব্যাংকিং খাতে হাবুডুবু পরিস্থিতি দেখেছি, সেটা অনেকটা কাটতে শুরু করেছে। একটু বলবেন যে এখন তো আমরা বৈদেশিক মুদ্রা বাজার আমাদের অনেকটা স্থিতিশীল, বৈদেশিক মুদ্রা মজুতের আর পতন দেখছি না। আপনি এই সমস্ত আর্থিক সূচককে আসলে কিভাবে মূল্যায়ন করেন? আসলে যদি বলি যে আসলে আমাদের এই বৈদেশিক মুদ্রার যে স্থিতিশীলতা বাজারে, সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেই দিক থেকে সবচেয়ে সাফল্য কিন্তু আমাদের এখানেই এসেছে। আমি বলবো যে এই বৈদেশিক মুদ্রার যে বাজার দর, সেটাকে নিয়ন্ত্রণ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বর্তমান সরকার এবং বাংলাদেশ ব্যাংকের সবচেয়ে বড় সাফল্যটা কিন্তু এখানে। কারণ আমরা দেখেছি যে
পট পরিবর্তনের পরে যে ব্যাংকিং সেক্টর যে বড় চ্যালেঞ্জ চলে আসলো, তাই না, সেটা কিন্তু খুব সাকসেসফুলি কিন্তু আমরা ওভারকাম করছি। আমাদের কিন্তু আশঙ্কা ছিল যে এর চেয়ে হয়তো আরও খারাপ পরিস্থিতি আমাদের হতে পারতো, সেটা কিন্তু হয়নি। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কিছু সাহসী কিছু ভূমিকা ছিল, পদক্ষেপ ছিল, যেগুলো সত্যি প্রশংসনীয়, এবং তার যে রেজাল্ট সেটা আসলে আমি বলবো সেটা আসলে আশাতীত রেজাল্ট এসেছে, যেটা দেশের অর্থনীতির জন্য খুবই একটা সহায়ক ভূমিকা পালন করেছে। আপনি তো অনেক দিন ব্যাংকিং খাতে কাজ করছেন, অনেকগুলো মেয়াদকাল দেখেছেন, রাজনৈতিক মেয়াদকাল দেখেছেন। একটু বলবেন যে এই গত 1 বছরে ব্যাংকিং খাতে কি আপনার মনে হয়েছে যে ব্যাংকিং খাতে যে পতন বা পচন আমরা দেখেছি সাবেক সরকারের সময়, সেটি ঠেকানো গেছে গত 1 বছরে? হ্যাঁ, আসলে এখন তো আসলে সেটা ঠেকানোর জন্যই উদ্যোগ নেওয়া হচ্ছে। তো সেটা অনেকাংশেই সেটা তার পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি। কারণ হলো এখন কিন্তু আর সেই রকম মানে যাচাই বাছাই ছাড়া কিন্তু সেভাবে কিন্তু ব্যাংক থেকে কিন্তু টাকা বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ব্যাংকেই কিন্তু বিশেষ নজরদারি বাংলাদেশ ব্যাংক রাখছে। পাশাপাশি আমরাও কিন্তু সে ব্যাপারে খুবই সচেতন যে একেবারে যাচাই বাছাই না করে কোনো একজনকে ঋণ বিতরণের নামে ব্যাংক থেকে টাকা বের করে দেওয়ার সুযোগ তৈরি করা, সেটা কিন্তু আর সম্ভব না। ব্যাংকিং খাতে বড় একটি পরিবর্তনে আমরা যাচ্ছি, সেটি হলো যে কেন্দ্রীয় ব্যাংক এতদিন যেভাবে অফসাইট অনসাইট সুপারভিশন প্রক্রিয়া ছিল, সেখান থেকে আসলে বদল করে এখন রিস্ক বেসড সুপারভিশন চালু করতে যাচ্ছে। এখন 360 ডিগ্রিতে আসলে ব্যাংকগুলো একই শাখার আন্ডারে তদারকি হবে। আপনার কি মনে হয় এই যে বড় একটি বদলের দিকে কেন্দ্রীয় ব্যাংক যাচ্ছে, এটি ব্যাংকিং খাতে যাতে আর কোনো অন্যায় সংগঠিত না হয় সেটি ঠেকানো যাবে এতে? হ্যাঁ, অবশ্যই সেদিক থেকে বাংলাদেশ ব্যাংকের যে বর্তমানে রিস্ক সুপারভিশন যেটা উদ্যোগ নেওয়া হচ্ছে, এটা অবশ্যই একটা ভালো রেজাল্ট বলে আমি মনে করি। কারণ হলো আগে প্রত্যেকটা ব্যাংকই একইভাবে কিন্তু করা হতো, সুপারভিশন আওতায় আনা হতো। বাট এখন কিন্তু এক এক ব্যাংকের কিন্তু এক এক ধরনের সমস্যা, সেই সমস্যাগুলো নির্বাচন করে সেভাবে কিন্তু ট্রিটমেন্ট দেওয়া হবে। কাজে আমি মনে করি এটা খুবই ইফেক্টিভ হবে। গভর্নর আহসান ইসলাম মনসুর একটি বিষয়কে খুব গুরুত্ব দিচ্ছেন, যেটি বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ, আর্থিক অন্তর্ভুক্তি। তিনি স্কুল ব্যাংকিংটাকে পপুলার করবার পদক্ষেপ নিচ্ছেন। প্রত্যেকটা স্কুল যাতে কোনো ব্যাংকের আওতায় তাদের হিসাব থাকে, তারও একটি পদক্ষেপের কথা তিনি জানাচ্ছেন। এই প্রক্রিয়াটাকে আপনি ব্যাংকার হিসেবে কিভাবে মূল্যায়ন করছেন? হ্যাঁ, এটা আসলে খুবই ভালো উদ্যোগ, প্রশংসনীয় একটা উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের। এটা আমরাও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা আলোকে সোনালী ব্যাংকের বিশেষ পদক্ষেপ আছে সারা দেশে স্কুল ব্যাংকিং কার্যক্রমটা চালু করা। ইতিমধ্যে কিন্তু আমরা এই স্কুল ব্যাংকিং কার্যক্রমে অনেক দূরে এগিয়ে গেছি, যাতে বর্তমানে যারা বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে তারা ভবিষ্যতে আমাদের সোনালী ব্যাংকের সাথে ব্যাংকিং করবে। এটা কিন্তু ভবিষ্যতে ব্যাংকের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাবে এবং এখানে আমাদের ব্যাংকিং কার্যক্রমটাও কিন্তু চড়াই পড়বে এবং ইনক্লুশনটাও কিন্তু এখানে বাড়বে। এখন তো একটি কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে আসলে আবাসন খাতে ব্যাংকগুলোর বিনিয়োগ অনেকটা কম। সারা বিশ্বে যেখানে ব্যাংকগুলো আবাসন খাতে 30% মতো বিনিয়োগ করে বা ঋণ দিয়ে থাকে, বাংলাদেশে সেটি 3 থেকে 4%। আবাসন খাতে বাড়তি মনোযোগের কথা কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে বলা হচ্ছে, যাতে মানুষ তার আবাসনটা নিশ্চিত করতে পারে শহরে নগরে। আপনি কি মনে করেন এটি বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে বড় কোনো ভূমিকা রাখবে? অবশ্যই, কারণ এটা কিন্তু একটা বড় একটা খাত, আবাসন খাত। ব্যাংক শুধুমাত্র ওই ব্যবসা বাণিজ্য না, পাশাপাশি এদেশের মানুষের বাসস্থানের দিকে কাজ করতে পারে, কিন্তু ভূমিকা রাখতে পারে। কাজে আমি মনে করি এই আবাসনের দিকে যদি ব্যাংক যদি তার বিনিয়োগটা বাড়ায়, সেটা কিন্তু একটা ভালো একটা রেজাল্ট বয়ে আনবে দেশের অর্থনীতির জন্য। কাজে আমি বাংলাদেশ ব্যাংকের এই যে আগ্রহ নির্দেশনা, সেটাকে আমি সাধুবাদ জানাই। আমরাও এই সেক্টর নিয়ে কাজ করতে চাই, আমাদের আগ্রহ আছে। আমার শেষ প্রশ্ন, ব্যাংকিং খাতে শাসন তদারকিতে আমরা বড় একটি পরিবর্তন দেখলাম যে আন্তর্জাতিক ঋণ মান অনুযায়ী এখন 3 মাসেই আসলে কোনো গ্রাহক তার অর্থ পরিশোধ করতে না পারলে নিয়মিত তিনি খেলাপি হয়ে পড়বেন। ব্যবসায়ীরা এর বিপক্ষে কথা বলছেন, কিন্তু এটি আন্তর্জাতিক চর্চা। আপনি ব্যাংকার হিসেবে তো কেন্দ্রীয় ব্যাংকের যে নির্দেশনা আপনারা সেটি পরিপালন করছেন, আবার ব্যবসায়ীরা নানা কথা আপনাদেরকে হয়তো বা জানান। এই যে ঋণমান পরিস্থিতি নিয়ে যে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ, এটি আপনি
লম্বা ব্যাংকিং ক্যারিয়ার কিভাবে আপনি দেখেন? আসলে এই ঋণের শ্রেণীকরণের বিষয়ে বাংলাদেশ ব্যাংক যে টাইম টু টাইম যে দিক নির্দেশনা দিয়ে থাকে, এটা আসলে বাস্তবতা আলোকে হয়ে থাকে। এটা অনেক সময় দেশের ব্যবসায়িক অবস্থা যদি একটু দুর্বল হয়ে যায়, তখন কিন্তু গ্রাহকদেরকে বাঁচিয়ে রাখার জন্য, তাদের ব্যবসা মানে সচল রাখার জন্য তো কিন্তু যৌক্তিকভাবেই কিন্তু কিছু করতে হয়, এবং সেটা বাংলাদেশ ব্যাংক কিন্তু করে থাকে। কাজেই গ্লোবাল সিচুয়েশন স্টাডি করেই কিন্তু বাংলাদেশ ব্যাংক এই ধরনের পলিসি কিন্তু ফিক্স আপ করে। তো আমি মনে করি বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে মানে যৌক্তিকভাবে দেশের যে ব্যবসা বাণিজ্যের অবস্থা খেয়াল রেখে যৌক্তিক সিদ্ধান্তগুলো দেবে, এবং আমরা ব্যাংকার হিসেবে বাংলাদেশ ব্যাংকের সেই পদক্ষেপগুলোকে আমরা সমর্থন জানাই। শওকত আলী খান, আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে এবং নাগরিককে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা তখন ব্যাংকিং খাত নিয়ে আলাপ করলাম। শওকত আলী খান সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী, তিনি বললেন যেটি যে বিগত 1 বছরে কিন্তু ব্যাংকিং খাতে আমরা সাবেক সরকারের সময় যে পতন এবং পচন দেখেছি সেটি অনেকটা ঠেকানো গিয়েছে, এবং কেন্দ্রীয় ব্যাংক যে শাসন তদারকি শক্তিশালী করেছে সেটি পুরো ব্যাংক খাতকে ঘুরে দাঁড়াতে সহায়তা করছে এবং ব্যাংকিং খাত পুনর্গঠনে সেটি শক্তিশালী ভূমিকা রাখছে, তেমনটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। আজ এখানেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।